লতা আপা তার বাড়ি নিয়ে যায় আমায়। পথিমধ্যে রাসেল স্যারের সম্পর্কে বলে, লোকটা শুরু থেকেই অসৎ ছিল, তাই পতন হয়েছে এত করুণভাবে। সৃষ্টির এই জগতে অন্যের ওপর বল প্রয়োগ করে অন্যায় করে কেউ পার পায়নি। দেরি করে হলেও ধ্বংস হয়েছে। আমার নিজের জীবন দিয়ে এটা বুঝেছি আমি। অন্যায়কারীরা দিন শেষে ধ্বংস হয়েছে, কোটিপতিও ফকির হলো চোখের সামনে। আমার জীবনে দুঃখ থাকলেও সৎ ছিলাম আমি, তাই সফলতা পেলাম শেষ পর্যন্ত। লতা আপা ধীরে ধীরে আকাশের বাড়ির রাস্তায় ঢুকছে। চিরচেনা এই রাস্তাটা চিনতে আমার খুব অসুবিধে হলো না। আপার দিকে সরু চোখে তাকাতেই তিনি শুধু বললেন, আমায় অনুসরণ করো, বুঝবে সবটাই। আর কিছু বললাম না আমি। পরনে ছিল দামি বোরখা আমার, গরমের জন্য হিজাব বাঁধতে পারিনি। মাথার সঙ্গে কোনো মতে পেঁচিয়ে মাস্ক পরে এসেছিলাম। দমকা হাওয়ায় মাথার হিজাব খুলে কাঁধে এসে পড়ে। মাস্ক খোলাই ছিল তখন। দ্রুত মাথা ঢেকে নিই। ইতিমধ্যেই কিছু মহিলা আমায় দেখে আলোচনা শুরু করেছে। এক প্রকার ফিসফিস শুরু হলো। যে যার বাড়ি থেকে নেমে রাস্তায় এসে দাঁড়ায়, আমার দিকে ইশারা করে বলে, এই সেই তন্নি, সেই তন্নি। আমি ধীরে ধীরে হেঁটে যাই। একজন আরেকজনকে ডেকে বাড়ি থেকে বের করে। উৎসুক জনতা আমায় দেখে ভীষণ অবাক। কেউ কেউ ফিসফিসিয়ে কি যেন বলছে। সেই দিনও এই পথে হেঁটেছিলাম আমি। নিঃস্ব হাত ছিল সেদিন। আজও আমি হাঁটছি, তবে আজ আমি পরিপূর্ণ। যেই সম্মান সেদিন পাইনি, আজ তা পাচ্ছি। এই মানুষগুলো সেদিনও কানাঘুষা করেছিল আমায় নিয়ে। সেদিন আমার নিন্দা করতে ব্যস্ত ছিল, আজ তারা আমার সফলতা হিংসা করছে। সৃষ্টির এই জগতে কঠোর পরিশ্রম করলে সবই সম্ভব। আমার সফলতা দেখে হয়তো অনেকেই বলে, এত কিছু পেয়েছি এত কম সময় কি করে, কি এমন কাজ করলাম আমি। সময়টা কম হলেও আমার পরিশ্রম ছিল অক্লান্ত। কত রাত নির্ঘুম কাটিয়েছি কাজের দায়ে। কড়া রোদের মাঝে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। আমিই জানি আমি কি করেছি। আমার একটা দিনের পরিশ্রম লোকের 7 দিনের সমান। যখন দুঃখ ছিল আমার জীবনে, কেউ বলেনি দুঃখ কেন এলো, কিভাবে এলো। আজ যখন সফল হয়েছি, প্রশ্ন তোলে সকলেই, সৃষ্টিকর্তা কাকে কখন কোন পজিশনে রাখে তা বোঝা বড় দায়। আমার দুঃখের ভার কম ছিল না, তাই এই সুখটাও প্রাপ্য। একবার ভাবুন, জীবনে কি না সহ্য করেছি আমি। সৎ থেকেছি বলেই কিন্তু সফলতা পেয়েছি। অসৎ থাকলে কখনোই পেতাম না। তাই বলি, সততা ও পরিশ্রম দিয়ে দুনিয়ার সব অসাধ্য সাধন করা যায়। হয়তো কেউ দ্রুতই পেয়ে যায়, কেউ বা একটু দেরিতে। এইসব ভাবতে ভাবতে ঠিক আকাশের বাড়ির পাশে এসে থামে লতা আপা, সঙ্গে আমিও। এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে রয়। রংচটা জানালা ভাঙা, মাঝে মাঝে দাবাল ভাঙা একটা বিদঘুটে দেখতে বাড়ি। ছেলে মেয়েকে নিয়ে পেছনে পেছনে আসছে। মেয়ের হাতে একটা ক্যামেরা ছিল। মেয়ে ক্যামেরাতে বাড়ির ছবি তুলে বলে, বাড়িটা কেমন পুরনো, যেন ভূতের বাড়ি। এটা কার বাড়ি ভাইয়া? আলিফ মুচকি হাসে, অথচ চোখে পানি। মুচকি হেসে বোনের উদ্দেশ্যে বলে, এটা এক সময়ে রূপকথার বাড়ি ছিল। এখানে একটা মিষ্টি রানী ও তার 2 রাজকন্যা রাজপুত্র থাকত। দুষ্ট রাজা ডাইনির কবলে পড়ে রানীসহ রাজকন্যা রাজপুত্রদের তাড়িয়ে দেয়। এরপর এই রূপকথার বাড়ি ভূতের বাড়িতে পরিণত হয়। মেয়ে অতি উৎসাহ নিয়ে বলে, এটা তো ঠিক রূপকথার গল্পের মতো। আচ্ছা, ওই রানী রাজকন্যা রাজপুত্র কোথায় আছে? পাশ থেকে আমি বলি, তারা এখন তাদের নিজস্ব রাজপ্রাসাদে রাজরানী হয়ে আছে। আগের চেয়ে ভালো আছে। মেয়ে বেজায় খুশি। ছোট্ট বাচ্চাটা বুঝতেই পারছে না এই রাজকন্যা রাজপুত্র ওরা নিজেরাই। লতা আপা বলেন, চলো তন্নি, এই পাশের বাড়িতেই ভাড়া থাকি আমি। তার বাড়িতে প্রবেশ করি আমরা। ওনার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, পড়াশোনা করে না কেউই, কাজ করে খায়। আপার স্বামী রিক্সা চালানো ছেড়ে দিয়েছে, একটা কোম্পানির ঝাড়ুদার পদে আছেন। আপা আমাদের বিছানায় বসতে দিয়ে বলে, এই বাড়িটাই ভাড়া নিয়েছি আমি। ওদের নাটক দেখি মাঝে মাঝেই, ভালোই লাগে। এক ঘরে হয়ে আছে ওরা। প্রায় প্রায় এলাকার ছেলেরা বাড়িতে ঢিল ছুঁড়ে মারে। কোনো সম্মান নেই বলতে পারো। আকাশদের কোম্পানি নিলামে উঠেছে সেই কবেই। চাকরির চেষ্টা করেছিল, হয়েও ছিল একটা। বইয়ের জন্য সেটাও গেছে। বউ সকালে তাকে অফিস যেতে দিতে চায় না, ওর সঙ্গে ঘুমাতে বলে বেলা অবধি। জোর করে যেতে নিলে অশান্তি করে। এভাবে করতে করতে ওই চাকরি গিয়েছে। বর্তমানে সেই বেকারই বসে আছে। মাঝে মধ্যে দিনমজুর হিসেবে কাজ করে। রিঙ্কির বাচ্চা পেটে হয়েছিল, শুনেছি নষ্ট করেছে। আকাশ ভাই তোমায় খুঁজেছে ভীষণ। সে তোমার আমার সম্পর্কের বিষয়ে জানতো, তাই আমায় অনুরোধ করেছে একবার তোমার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে।
তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে, ছেলে মেয়েকে ফিরে পেতে চায়। সব হারিয়ে সন্তানের মর্ম বুঝেছে। এই বোঝা আগে বুঝলে এমন কঠিন পরিস্থিতি হতো না। আপার কিছু বলার আগে দরজার ওপার থেকে ডেকে ওঠে কেউ আমার নাম ধরে। ভুরু কুচকায় আমি, এগিয়ে যাই। বাইরে বের হয়ে এগিয়ে যেতে দেখি আকাশের মা দাঁড়িয়ে আছে, পিছে আমার ছেলে ও মেয়ে। আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন তিনি। ইশারাতে এগিয়ে আসতে বলে, ছেলে মেয়েকে নিয়ে এগিয়ে যায়। পিছে যায় আমিও। আলিফ তার দাদিমাকে জিজ্ঞেস করে, কেমন আছো দাদিমা? উনি হু হু করে কেঁদে মাটিতে বসে পড়ে। কান্না শুনে বেরিয়ে আসে বড়জা। বড়জার দিকে তাকিয়ে আমি প্রচণ্ড অবাক। এ কী অবস্থা মানুষটার! কালো রঙে, কুচকানো চামড়া, চেহারায় মলিন ভাব, রোগা শরীরে, মাথায় চুল নেই বললেই চলে। আমায় দেখে দৌড়ে আসেন তিনি। পায়ে এসে পড়ে সোজা, দুই হাতে পা জড়িয়ে ধরে বলে, আমায় ক্ষমা করে দাও তন্নি, আমায় মাফ করো, ভুল করেছি আমি। এই ভুলের কোনো কুল কিনারা নেই। পাপের মাসুল গুনছি হাড়ে হাড়ে। তোমার সংসার ভেঙে সুখী হয়নি আমিও। একই দশা হয়েছে আমারও। আমার স্বামী অন্য এক মহিলাকে বিয়ে করেছে। না জানিয়েই আমায় ডিভোর্স দিয়ে কোথায় যেন চলে গেছে চিঠি লিখে। অনেক খুঁজেছি তাকে, কেসও করেছি, পাইনি। যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কঠিন। লোকে সব দোষ দেয় আমাকেই। এরপর ভেবেছিলাম ছেলে মেয়ে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। একটু ভালোর পথে এসেছিলাম, সংসারে মন দিলাম, মেয়েকে পড়াশোনা করিয়ে বড় করলাম। ওই মেয়ে এক বস্তির ছেলের সঙ্গে পালিয়ে গেছে। ছেলেটা নেশার জগতে চলে গেছে। আমার আর এই জীবনের কোনো মানে নেই তন্নি। পেটের দায়ে আজ আমি অন্যের বাড়ি কাজ করে খাই। রিঙ্কি পালিয়ে গেছে সব টাকা পয়সা নিয়ে। ওর কোনো খোঁজ নেই। বাবাও ত্যাগ করেছে আমাকে। আমি নাকি নিজের ও ছোট বোনের জীবন নষ্ট করেছি। চাকরির জন্য শহরে যাব ভেবেছিলাম, কিন্তু সেই পরিস্থিতিও নেই আমার। মরণ রোগে ধরেছে, ব্রেন টিউমার হয়েছে, হয়তো বাঁচবো না। রোদে যেতে পারি না, শহরে গিয়ে কাজ করা সম্ভব নয়। তাই বাড়ির আশেপাশে অন্যের ঘরে কাজ করে খাই। অন্যের জুঠাবাসি খেয়েই কাটছে আমার দিন। কত গালমন্দ শুনি, কাজে ভুল হলে মার অব্দি খায়। বাড়িটা বিক্রি করেছিলাম লুকিয়ে, জমিও এভাবে বিক্রি করেছি। সামনের মাসে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কোথায় গিয়ে উঠবো জানি না, যাওয়ার জায়গা নেই। আমি কঠোর স্বরে বলি, বাড়ি বিক্রির আগে এসব মনে ছিল না আপনার? আমায় তাড়িয়ে নিজে সুখী হতে চেয়েছিলেন। সেই সুখটায় আপনাই ধোঁকা দিয়ে চলে গেল। কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। আমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ আমার নিজের করতে হলো না। সৃষ্টিকর্তা আপনার পাপের শাস্তি আপনাই ফিরিয়ে দিলেন। আমার সাজানো সংসার ভেঙেছিলেন আপনি, বাচ্চাদের এতিম করেছিলেন। সেই আপনিও আজ এই পরিস্থিতিতে, বলতে গেলে আরও কঠিন পরিস্থিতিতে। আপনি একটা মানুষের জন্য আমার জীবনে ডিভোর্স, দুঃখ, কষ্ট, মিথ্যা অপবাদ, কলঙ্ক সব সয়েছি। আপনি কেন্দ্রিক কম দুঃখ যায়নি আমার। তবে এত কিছুর পরও আজ আমি সফল। আমি তন্নি ফিরেছি সেই দিনের বলা কথার মান রাখতে। মরিনি আমি। মাথা উঁচু করে সকল অন্যায়ের মুখে জবাব দিয়ে আমি ফিরেছি। আমার আর সব আছে, নেই কিছু আপনার। ঠিক বলেছ তন্নি, আমি তোমায় ঠকিয়েছিলাম। আমার স্বামী আমায় ঠকালো। নিয়তি আমার করা পাপই আমায় ফিরিয়ে দিল। তোমার সন্তানদের প্রতি আমি অন্যায় করেছি। আজ আমার সন্তানও অত্যাচারিত হচ্ছে। মেয়েটা ভালো নেই, শ্বশুরবাড়ির চরম অত্যাচার ভোগ করছে। সবচেয়ে নিষ্ঠুর বিচার কি জানো? আমার মেয়েরও একটা বড় যা আছে, ঠিক আমারই মতন। মেয়েটাকে শেষ করে দিচ্ছে তিলে তিলে। কিচ্ছু করার নেই আমার। এতিম পেয়ে তোমায় যেমন ঠুকরেছিলাম আমরা, তেমনি ওকেও করছে। মায়ের পাপের ফল মেয়ে ভোগ করছে, আমিও করছি। কোনো সম্মান নেই আমার জানো। রাস্তাঘাটে কুকুরের মতো ব্যবহার পায়। অবস্থা দেখে বাচ্চারা আমায় পাগল ভাবেন, ঢিল কাদা ছুঁড়ে মারে। চিৎকার করে বলি, আমি পাগল নয়, আমি সুস্থ। লোকে হাসে কথা শুনে। বাবার কাছে গেছিলাম আশ্রয় নিতে। বাবা কাজের লোক দিয়ে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছেন। আমার মুখও দেখতে চায় না সে, কারণ আমি সবাইকে খারাপ বানিয়েছি। শুনেছি রিঙ্কি এখন খারাপ পথে চলে গেছে। কেউ কেউ বাজে জায়গায় দেখেছে ওকে। এ কথা বাবা শুনে আমাদের ত্যাগ দিয়েছেন। বর্তমানে তিনি এক মহিলাকে বিয়ে করে সুখে আছেন। ছেলে মেয়েগুলোকেও তো মানুষ করতে পারিনি, স্বামীও ছেড়ে দিয়েছে। কমাস আগে মেসেজ করেছিল আকাশের ফোনে, ছবি পাঠিয়েছিল। ওর দুটো সন্তান হয়েছে। সুন্দরী ধার্মিক বউ নিয়ে তার এখন সুখের সংসার। সে আর কখনো বাড়ি ফিরবে না বলে জানিয়েছে। ওখানেও ভীষণ সুখে আছে। আমি নামক নারী তাকে চরম মানসিক চাপে রেখেছি এতকাল।
স্ত্রীর কাছে অত্যাচারিত হয়েছে পুরুষ হয়েও, সন্তানেরাও কখনো সম্মান দেয়নি, বাবাকে তুই তাকারি করেছে। এটাই অবশ্য আমি সায় দিয়েছি। আমি চেয়েছি ও আমাদের পদতলে থাক সব সময়। মানুষরা সহ্য করতে করতে পাথর হয়ে গেছে, আমাদের ওপর ঘৃণা চলে এসেছে। আকাশ তবুও বলেছিল ফিরে আসতে, আমার জন্য না হোক, ছেলে মেয়েদের জন্য। সে সোজা উত্তর দিয়েছে, না স্ত্রী না সন্তান, ওর কাউকে চায় না। ও ভালো আছে ওই জীবনে, এখানে ওর সম্মান আছে, ভালোবাসা আছে। এরপর আর যোগাযোগ হয়নি কোনো। যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। বড় ছেলে হারিয়ে মা এখন নিশ্চুপ। টাকার লোভে আমার পাশে থেকেছেন সব সময়, নিজের ছেলেকেও হেলা খেলা করেছেন, আজ তার প্রতিদান দিচ্ছে। যেই বাড়ির সম্পর্কে একটা সময় লোকে কটু কথা বলতেও ভয় পেত, সেই বাড়িটাই আজ ঢিল ছুঁড়ে মারে অকারণে। বাড়ির মতো বাড়ির মানুষগুলোও যেন সরকারি হয়ে গেছে এক প্রকার। ঠিকমতো বের হতে পারি না আমরা, লোকে হাসাহাসি ঠাট্টা করে আমাদের নিয়ে। পাগল, মাথা খারাপ, অমানুষ বলে খোঁটা দেয়। বর্তমানে অন্যের দ্বারে দ্বারে চেয়ে খায়, ধার দেনা করে পেট চালায়। ব্যবসা, ব্যাংক ব্যালেন্স সবই শেষ, বাড়ির জমিও নেই হাতে। গহনা দামি জিনিস নিয়ে রিঙ্কি পালিয়েছে। একসময় আমরা তোমার প্রতি অন্যায় অত্যাচার করেছি, লোকে এখন সুযোগে আমাদের প্রতি অত্যাচার করে। কাজ করলে যথাযথ পারিশ্রমিক দেয় না, কথা শোনায়, বিনা কারণে গালমন্দ করে, প্রতিবাদ করলে মারতে তেড়ে আসে। আমাদের পাশে নেই কেউ। আইনের সাহায্য নিয়েছিলাম, দোষ উল্টে আমাদেরই হয়েছে। এলাকার প্রতিটি মানুষ ক্ষিপ্ত আমাদের ওপর। শরীর নিয়ে ইদানিং চলতে ভীষণ কষ্ট হয়। আমার মায়েরও বয়সের ভারে অবস্থা ভালো না। আকাশের কাজ নেই, এর মাঝে ছেলেটাও নেশায় পড়ে বাড়িতে ভাঙচুর করে, আমায় মারধর করে, সব নিয়ে বিক্রি করে, চুরি অবধি করে টাকা না পেলে। লোকে দুবার ধরে বেঁধে রেখেছিল, হাতে পায়ে ধরে ছাড়িয়ে এনেছি। দুটো ভাত ফুটিয়ে খাওয়া দায় হয়ে গেছে আমাদের জন্য। আগুনের সামনে গরমে বেশিক্ষণ থাকতে পারি না আমি। যেই বোনের জন্য দেওয়ারের সংসার ভেঙে ওকে আনলাম, সেই বোন সব জেনেও আসে না খোঁজ নিতে। ও আরও আমাদের অসুস্থতায় পালিয়ে গেছে এক ছেলের সঙ্গে। একটা ছেলে হয়েছে আশিকের, তটিনীও আসবে না বলেছে এই বাড়ি। বাড়ির পরিবেশ ভালো না, এমন অস্বাস্থ্যকর পরিবেশের ছেলে নিয়ে আসতে চায় না ওরা। আশিক ভালো হয়ে গেছে, মা বা আমি আর ওদের পিছু লাগি না। আশিক এখন সংসারী, ওদের স্বামী স্ত্রীর কথা। আমি এবং আমার ছেলেমেয়েরা বাড়ি থেকে বের না হলে ওরা বাড়ি ফিরবে না, তাছাড়া কোনো যোগাযোগ রাখবে না ওরাও। আমাদের সঙ্গে থাকলে ওদের কোনো মূল্য থাকবে না, যেচে অশান্তি নিতে চায় না ওরা। ফোন দিয়ে টাকা চাইলে মুখের ওপর কল কেটে দেয় আশিক। দিনের পর দিন যায়, মা ছটপট করে, কিন্তু আশিক কথা অবধি বলে না। ওর ভাষ্যমতে বাড়ির এই পরিস্থিতির জন্য মা এবং আমিও আকাশ দায়ী। ওদের সবার ভবিষ্যৎ নষ্ট করেছি আমরা। অবশ্য সত্য কথাই বলেছে, একই সঙ্গে বড় ও ছোট ছেলে হারিয়ে মা অসহায়। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, দুরাত বাইরে ছিলাম। খিদের জ্বালায় এলাকার সবার ঘর থেকে ভিক্ষা অবধি করে খেয়েছি। শেষ পর্যন্ত এলাকার সবার অনুরোধে আমায় আবার ঘরে তুলেছে। সব দোষ তো আমার একার নয়, কিছুটা ভাগ ওদেরও থাকে। আমি যেমন লোভ দেখিয়েছি, ওরাও লোভে পড়েছে। সুতরাং সব দায় আমায় দিয়ে লাভ নেই। এই কঠিন পরিস্থিতিতে একটু বাঁচার জন্য আকাশকে আবার বিয়ে দেব ভেবেছিলাম, যদিও আকাশ রাজি হয়নি। যান বাঁচাতে আমরাই জোর করেছি। ওর তো আর জব নেই, দিন হাজিরার কাজ করে মাঝে মধ্যে, তাও মানুষ দিতে চায় না। রাস্তায় বেরোলে লোকে চরিত্রহীন বলে জুতো ছুঁড়ে মারে। এক নিখাত গরিব ঘরের মেয়েকে দেখতে গিয়েছিলাম, আমাদের দেখে সেই মেয়ের বাপ মা মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে। এর চেয়ে অপমানের কিছু হয়, লজ্জায় ফিরে এসেছি। বর্তমানে এভাবে চলছে আমাদের দিন। অন্যায়গুলো যেন সাপ হয়ে ছোবল দিচ্ছে প্রতিনিয়ত। বাড়ি থেকে বের করে দিলে মা বলেছে সে এক বৃদ্ধাশ্রমে গিয়ে উঠবে, আকাশ কোনো এতিমখানায় ঠাঁই নেবে। আমি যেন ছেলে নিয়ে যেখানে ইচ্ছে চলে যায়, তাদের যেন মুক্তি দিই। ছেলের কি হবে জানি না, ভেবেছি গলায় দড়ি দিয়ে মরব, তাতে যদি একটু মুক্তি পাই। বিধাতার কি বিচার বলো। বটগাছের মগডালে ছিলাম আমরা, পাপের দায় এক টানে মাটিতে এনে ফেলেছে। এটাই প্রাপ্য আমাদের। কর্মের ফল প্রতিটি মানুষকে ভোগ করতে হয়। অন্যায় যারা করেছি প্রত্যেকে চূড়ান্ত পতন হয়েছে। কোটিপতি বাচ্চা থেকে পথের ভিখারি হলাম। যেই আমার পরনের দামি শাড়ি ছাড়া ওঠেনি, সেই আমি আজ অন্যের ফেলে দেওয়া কাপড় চেয়ে এনে পড়ি। যেই আমি দামি খাবার ছাড়া খেতাম না, সেই আমি আজ পচা ভাত চেয়ে খাই।
দামি কসমেটিক্স গহনা ছাড়া চলতাম না। আজ মরণ রোগে কাতরায় ওষুধ পাই না। নিজেকে সবচেয়ে বড় ভেবেছিলাম। সৃষ্টিকর্তা আমার ধ্বংস দিয়ে আমার জায়গা দেখিয়ে দিল। একদিনের ঝড় যেমন দুনিয়া তছনছ করে দিতে পারে, পাপ তেমন আমার তছনছ করেছে। বড়জা কান্নায় ভেঙে পড়ে। বেচারাকে দেখে মায়া হলেও অতীতের তিক্ত স্মৃতি মনে পড়ে সরে আসি আমি। ছেলেটা চিৎকার করে বলেন, শুনছেন সবাই, আমরা ফিরেছি। আমার মা ফিরেছে। যোগ্যতা নিয়েই ফিরেছি আমরা। অফ্রন্ত সম্মান নিয়ে ফিরেছি আমরা। একসময় এক মুঠো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। সেই আমরা আজ অন্যের মুখে অন্ন তুলে দিই, যা মিথ্যা রটেছিল আমার মায়ের নামে। সবটা সত্য প্রমাণ আপনারা পেয়েছেন এতদিনে। পাপীদের ধ্বংস যেমন নিজ চোখে দেখেছেন, তেমনি সত্যবাদী আমার মায়ের সফলতাও দেখুন আজ। কাউকে ঠকিয়ে কেউ বড় হয় না। আমার দাদিমা, চাচি তার প্রমাণ। বড়জা আঁচলে মুখ লুকায়। আকাশের মা দৌড়ে বাড়িতে চলে যায়। লোকে চিৎকার করে ওদের। আমার গভীর দুই চোখ একজনকে খুঁজতে ব্যস্ত। শেষবারের জন্য হলেও একটা মানুষকে দেখতে চাই আমি। তার সামনে দাঁড়াতে চাই। জোর গলায় দুটো কথা বলতে চাই। কাঙ্ক্ষিত সেই মানুষটাকে পেলাম না দেখতে। লতা আপা বড়জাকে বলে, দেখলে অন্যায়কারীর শেষ পরিণতি কত ভয়ঙ্কর হয়, আর সততার পুরস্কার কত সুমধুর হয়। ওরা আমার কাছে আসতে চায়। লতা আপা টেনে নিয়ে আসে আমাদের ওখান থেকে। আশেপাশের মানুষজন আমায় দেখে শুধু এক দৃষ্টিতে। ছেলে পকেট থেকে বেশ কিছু টাকা বাহির করে দাদিমা ও চাচির হাতে দেয়। বড়জা ওকে ছুঁতে চায়। আকাশের মা আমার মেয়েকে ধরতে চায়। আলিফ বোনকে নিয়ে পিছিয়ে যায়। উপহাস সূচক হেসে বলে, কিছু পাপ কখনো ভোলা যায় না। আপনাদের পাপের মাত্রাটা এতটাই ভয়াবহ ছিল যে আমার ছোট্ট মস্তিষ্কে তা গেঁথে গিয়েছিল আজীবনের জন্য। আজও মনে আছে সেই সব অন্যায়ের কথা, যা আমি নিজ চোখে দেখেছি। পায়ের পোড়া দাগটা আমার আজও রয়ে গেছে। সেই গরম নুডলস ফেলার কথা আমার আজও মনে আছে। সেদিন আপনি আমায় ইচ্ছে করে কষ্ট দিয়েছিলেন। আমার নরম চামড়া পুড়িয়ে দিয়েছিলেন। ব্যথাটা মনে পড়লে শরীরে শিহরণ জাগে। ছোট্ট এই মস্তিষ্কের চাপ আমি আর নিতে চাই না। চরম ঘৃণা চলে এসেছে আপনাদের প্রতি। আমি চাই না আপনারা আমাদের কাছে আসুন। মায়ের সঙ্গে আমরা ভালোই আছি। অন্যায়কারী স্বার্থপরের কোনো জায়গা নেই আমাদের জীবনে। চলে আসি আমরা। পিছে রয় আমাদের অতীতের বোঝা। গাড়িতে উঠে কোনো অজানা কারণে প্রচণ্ড কেঁদেছি আমি। মেয়েকে পরিচয় দিইনি, ছেলে দিতে দেয়নি। যথাসময়ে বোনকেও নিজেই জানাবে সবটা। লতা আপাকে সাহায্য করব আমি। একটা খুব ছোট্ট ব্যবসার আয়োজন করে দিতে চেয়েছি। কম তো করেনি মানুষটা আমাদের জন্য। এবার না হয় আমি একটু করি ওনার জন্য। পড়ন্ত বিকেলে চা হাতে বসেছিলাম বাড়িতে। ছেলে মেয়ে বাড়িতে নেই কেউ। এরই মাঝে এতিমখানার কমিটির 3 জন ভাইসহ আরও বেশ কজন লোক এলো আমার বাড়িতে। প্রত্যেকের পরনে ফর্মাল পোশাক। সরকারি লোক এরা। এসেছেন আমার খোঁজ নিতে। মূলত আমার খোঁজ নয়, আমার উন্নতির সোর্স জানতে এসেছেন। এটা হওয়ারই ছিল। কেউ একজন ওপরে উঠলে তাকে নিচে থেকে টেনে ধরার অনেকেই থাকবে। আমার ক্ষেত্রে হয়েছে তাই। আমার উন্নতি সহ্য হচ্ছে না অনেকেরই। তাই বলেছে আমি অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর জন্য এনারা এসেছেন। সভায় বসতে বলি তাদের। সাধারণ কথাবার্তা শেষে আমায় প্রশ্ন করেন তারা, এত কম সময়ে এত বড় বাড়ি, দামি গাড়ি কিভাবে পেলাম আমি? ইনকাম সোর্স কি আমার? কোন খাত থেকে আসছে এত টাকা? চেহারাতে আমার বিন্দু মাত্র পরিবর্তন হলো না, কারণ আমি সৎ। আমার প্রতিটি কাজের প্রমাণও যুক্তি আছে আমার নিকট। বললাম, এই বাড়ির জমিটি বেশ আগে কেনা। গ্রাম্য অঞ্চলের ক্ষেত টাইপ জমি। কিনেছিও আগে। দাম বেশ কম ছিল। তবুও আমার সামর্থ্য ছিল না তেমন। পারভিন আপা নামক এক বড় বোনের থেকে কিছু টাকা ধার নিয়ে ও নিজের সর্বস্ব দিয়ে কিনেছিলাম জায়গাটা। এবার আসি বাড়ির প্রসঙ্গে। প্রথমে আমার বিষয় একটু বলতে হয়। এতিমখানায় সাধারণ একজন মানুষ হিসেবে প্রবেশ করলেও পরিশ্রম ও সততা দ্বারা উন্নয়নমূলক অনেক কিছুই করেছি সময়ের সঙ্গে সঙ্গে। একটা ইন্টারন্যাশনাল গ্রুপ আছে আমার আন্ডারে। সেখান থেকে প্রচুর আর্থিক সহায়তা ও সম্মান পেয়েছি। প্রত্যেকটি কাজের ডকুমেন্ট আছে আমার কাছে। এই গ্রুপের আন্ডার থেকে বাচ্চারা বিদেশে নাম কুড়িয়েছে তাদের প্রতিভাধারা। তাই গ্রুপ লিডার হিসেবে এখনও আমি আর্থিক সাপোর্ট পাচ্ছি। আমার কাজ দেখে আরও বড় দুটি সংগঠন তাদের সঙ্গে যুক্ত হবার পরামর্শ দিলে রাজি হয়। সেখান থেকেও মোটা অঙ্কের টাকা আয় করেছি। তার কাজও আছে। সঙ্গে আমাদের এতিমখানার মেয়েরা হাতের কাজে ভীষণ পটু। বর্তমানে ওরাও একটা ভালো পর্যায়ে আছে। এই কাজের সূত্রপাতও আমি করেছিলাম। তাই সেখান থেকে মোটামুটি একটা লাভ আসে আমারও। এছাড়াও আমি কমিটির প্রধান পদে আছি।
এতিমখানারও প্রধান প্লাস একজন শিক্ষকও। এসব উন্নতিমূলক কাজ করতে গিয়ে বহু সম্মান পেয়েছি। সব কিছু একত্রে যোগ করে একটা বাড়ি তৈরি করা কি খুব কঠিন? এত অর্জন যদি আমি একটা বাড়ির পেছনেই দিই, তাহলে সেই বাড়ি দাঁড় করানো কি খুব কঠিন? সঙ্গে বেশ কিছু অর্থ আমি ধারও করেছিলাম কাছের মানুষ থেকে। সব মিলিয়ে পেরেছি করতে। শুধু এতিমখানাতে সীমাবদ্ধ ছিলাম না, আমি বাইরেও কাজ করেছি। সূত্রপাতটা হয়তো এতিমখানা থেকেই। ছোটোখাটো সব সঞ্চয় জমিয়ে আমার এই বাড়ি। বহু কাজ ও সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় বাড়ি তৈরিতে বিপদে পাশে পেয়েছি সবাইকে। দুজন সহকারীও আছে আমার, তাই সব চাপ আমায় নিতে হতো না। কাজও কম, তাই পেরেছি। একা কিছুই করিনি আমি। তবে এটা ঠিক, বিভিন্ন কাজে যুক্ত থেকেছি। গাড়িটা কিনতে হয়েছে প্রয়োজনে, বিভিন্ন কাজে বাইরে যেতে হতো আমার, তাই কমিটির লোকেরাই বলে গাড়ি কিনতে। তবে এক্ষেত্রে আমার তেমন অর্থ ছিল না হাতে। বাড়ি করতে গিয়ে সব শেষ। কমিটির প্রধান পদে ছিলাম আমি। সঙ্গে এতিমখানার বহু উন্নয়ন সাধিত হয়েছিল আমার দ্বারা, এবং এই এতিমখানার কাজেই বেশি বাইরে যেতে হতো আমার। ফান্ড ও ইনভেস্টরদের সামলাতে হতো একা, তাই কমিটি থেকে একটা গাড়ি কিনতে বেশ কিছু অর্থ দেওয়া হয় সম্মানী হিসেবে। সঙ্গে একটা মোটা অঙ্কের লোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আমায়। তখন আমার বাড়ি পুরোপুরি তৈরি হয়নি। সেই লোনের অর্ধেক টাকা বাড়িতে ব্যয় করি, বাকি টাকা ও পাওনা টাকা সঙ্গে নিজেরটা দিয়ে গাড়ি কিনেছি। মাসে বেতনভুক্ত কাজ আমার। ধীরে ধীরে মাসে মাসে শোধ করেছি সবটা। কাগজপত্র ও ব্যাংকের ডকুমেন্ট আছে, দেখে নিন। আমার প্রতিটি কথার ও কাজের প্রমাণ আছে। এতিমখানা থেকে আমার বিষয়ে খোঁজও নিয়ে এসেছে তারা। আশেপাশ থেকেও খোঁজ নিয়েছে। কমিটির সদস্যরাও সাক্ষী দিয়েছেন আমার প্রতিটি কাজ তাদের নিজ চোখে দেখা। উপযুক্ত প্রমাণ পেয়ে বিশ্বাস করে আমায়। ফর্মালিটি পূরণ করে বাড়ি ছাড়েন। কমিটির ভাইরাও যেতে চায়। জোর করে বসিয়ে চা নাস্তা করায় তাদের। মানুষগুলো খুবই উপকার করলো আমায়। একা একটা মেয়ে আমি, তারা পাশে থাকলো আমার। এভাবে সকলের মুখে জবাব দিয়ে নিজের সত্য প্রমাণ করি আমি। দুদিন পরের কথা, মেয়েকে নিয়ে শপিংয়ে এসেছিলাম কিছু জিনিস কিনতে। কেনা শেষে গাড়িতে উঠবো, এমন সময় পেছন থেকে ডাকে কেউ তন্নি আপা বলে। দ্রুতই ঘুরি আমি। হেঁটে আসছে রীতা, হুইল চেয়ারে বসা ওর স্বামী। থমকে দাঁড়ালাম। রীতা এগিয়ে এসে বলল, কেমন আছো আপা? তোমার অনেক নাম ডাক হয়েছে শুনেছি। দেখা করতে চেয়েছিলাম, পারিনি। ভালোই আছি, তুই কেমন আছিস? তোর স্বামীর এই অবস্থা কেন? ছেলে কোথায়? রীতাকে দেখলাম চুপ গেল। ওর মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কিছু সময় পর বলল, ব্যবসায়িক কাজে বাইরে গিয়েছিল উনি। ফেরার পথে দুর্ঘটনায় পড়েছিল। সারা জীবনের জন্য চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। লোকটার দিকে তাকালাম। আমায় দেখে মাথা নিচু করে থাকে সে। মনে মনে বললাম, খুব অহংকার ছিল এক সময়, আজ কেমন নত হয়ে আছে। আমার বাড়ি আসতে বললাম ওকে। রীতা বলল, আপা একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে আমায়? ওর তো পা অচল, আর্থিক সংকটে পড়েছি। তোমার চেনা জানা থাকলে একটা জবের ব্যবস্থা করে দিও আমায়। ছেলের পড়াশোনায় প্রচুর খরচ, কিছু একটা করতে হবে আমায়। বললাম, দেখ ভাগ্যের কি পরিহাস। গরিব ছিলাম বলে একসময় তুই আর তোর স্বামী যা তা অপমান করেছিলি আমায়। গায়ে হাত অবধি তুলেছিস, সেই তোরাই আজ আমার কাছে সাহায্য চাইছিস। চিন্তা করিস না, অবশ্যই চেষ্টা করব। স্বার্থপর নয় আমি। রীতার স্বামী বড় বড় চোখ করে তাকায় আমার দিকে। বুঝতেই পেরেছে কথাটা ওকেই বলেছি আমি। মেয়ে এসে তাড়া দেয় ফিরতে। ফোন নাম্বার দিয়ে গাড়িতে উঠে বসে আমরা। কিছু অহংকারের পতন আসলে দুনিয়াতেই হয়। বাড়ি ফিরতেই ছেলে দৌড়ে আসে আমার নিকট। আলতো হাতে জড়িয়ে ধরে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আম্মু। ভুরু কুচকায় আমি। আলিপুর বয়সী এক ছেলেকে পাশের ঘর থেকে নিয়ে এসে বলে, দেখো তো চিনতে পারো কি না? ছেলেটাকে ভালো করে পরখ করলাম। চেনা লাগলেও ঠিক ঠাহর করতে পারলাম না। বললাম, কে ও? চেনা লাগছে, চেহারাটা যেন কোথাও দেখেছি। ও হলো আন্টির ছেলে। ওই যে আমাদের পাশের বাড়ির একটা প্রতিবেশী ভালো আন্টি ছিল না, ও তারই ছেলে। কাল আমরা চলে আসার পর ওরা আমাদের খোঁজ নিয়ে এসেছে এখানে। আমার সঙ্গে দেখা হয়েছে, তাই বাড়ি নিয়ে এসেছি। প্রচণ্ড খুশি হয় আমি। ছেলেটাকে জড়িয়ে ধরে বলি, কত বড় হয়ে গেছিস তুই বাবা, চিনতেই পারিনি তোকে। শুধু ও নয় মা, আরও একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। টেনে পাশের ঘরে নিয়ে যায় আমায়। বিছানাতে পেছন ঘুরে বসা কেউ। আন্টি বলে ডাকে আলিফ। মহিলাটি ঘোরে। এত বছর পর ভাবিকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ি আমি। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। ভাবিও আমায় পেয়ে মহা খুশি। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকি অনেকটা সময়। ভাবি বলেন, তোমার ওপর ভীষণ রেগে আছি আমি তন্নি। ভাবিকেও ভুলে গেলে? এতগুলো বছর গেল, ভাবির কথা একবারও মনে পড়েনি? কোথায় হারিয়ে গেছিলে ওই
ওই বস্তি থেকে কত খুঁজেছি তোমায়। ভাবি, এই বছরে আমার জীবন অনেকটা বদলে গেছে। আসলে আমি চাইনি অতীতের মুখোমুখি দ্বিতীয়বার হতে। আপনার সঙ্গে যোগাযোগ রাখলে হয়তো কোনো না কোনোভাবে অতীত আবারও আমার সামনে চলে আসতো, তাই নিজেকে আড়াল করেছি। এখন ছেলে মেয়ে বড় হয়েছে, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করে। ছেলের আবদারে গিয়েছিলাম অতীতের সীমারেখায়। ভাবি চুপ থাকে দুদণ্ড, পরক্ষণে হেসে বলে, তোমায় দেখে ভালো লাগছে তন্নি। সত্যি তুমি অনন্যা। সব হারিয়ে শূন্য থেকে পূর্ণ হতে খুব কম মেয়েরাই পারে। তোমায় দেখে শেখা উচিত সকলের, আমিও শিখছি। মুচকি হাসি আমি। আকাশের কথা জিজ্ঞেস করি। ভাবি কড়া স্বরে বলেন, স্বার্থপরের জায়গা জীবনে দ্বিতীয়বার দিও না। খোঁজ নাও, ঠিক আছে, মনে অনুভূতি জাগতে দিও না। 7 বছরের সংসার ছিল তোমাদের, ভালো মন্দ কত স্মৃতি। সন্তান ভালোবাসা সব যেহেতু পরের প্রচনায় ত্যাগ করেছে, সে ভালোবাসার যোগ্য নয়। এরপর যেও আবার তোমায় ঠকাবে না তার কোনো গ্যারেন্টি আছে? পরিশ্রম করে এত দূর এসেছো, ওকে জীবনের সঙ্গে জড়িয়ে নিজেকে সস্তা বানিও না। নিজ সন্তানের যে অন্যের কথায় অস্বীকার করতে পারে, মানুষ হিসেবে সে কেমন এটা বোঝাই যায়। এখন বিপদে পড়েছে, ভুল বুঝতে পেরেছে ঠিকই, তবে একই ভুল যে আবার করবে না তার কি মানে? ওই ছেলে ভালো হবে না কখনোই। তোমার প্রভাব প্রতিপত্তির কথা শুনে ফিরে আসতে চাচ্ছে। রিঙ্কি যখন ছিল তখন কিন্তু এসব বলেনি। রিঙ্কিও চলে গেছে, তোমার প্রয়োজন পড়েছে। তুমি ওর প্রয়োজন তনি, প্রিয়জন না। যদিও তোমার জীবনে আসে, এই সফলতার কোনো দামই থাকবে না আমি মনে করি। মেয়েদের এত আবেগীয় সস্তা হলে চলে না, কিছুটা জেদ বজায় রাখতে হয়, এতে আত্মসম্মান ঠিক থাকে। ছেলে মেয়ে এত বড় হয়েছে, যখন বাবাকে প্রয়োজন ছিল পায়নি, এখন ওদেরও দরকার নেই এই পাষাণ মানুষটাকে। পাশ থেকে ছেলে এসে বলে, আন্টি ঠিক বলেছে আম্মু, বাবাকে প্রয়োজন নেই আমারও বোনের। পরের কথায় যে আমাদের ত্যাগ করে তাকে আমরা বাবা বলে মানি না। জন্ম দিলেই বাবা হওয়া যায় না, উনি তার প্রমাণ। কিছু বলতে চেয়েছিলাম আমি, কিন্তু বললাম না। ঠিকই বলেছে ওরা, ওদের কথায় যুক্তি আছে। আমি তন্নি, আর নিজেকে সস্তা করব না। কিছুতেই ওই লোকের মুখও দেখতে চাই না আমি। প্রসঙ্গ বদলে কিচেনে যাই আমি, নিজ হাতে রান্না করি, ভাবিকে বসিয়ে একসঙ্গে খাবার খাই। তার ছেলেটাকে সহ আমার ছেলে মেয়েকে নিজ হাতে খাইয়ে দিই। খেতে খেতে ভাবি বলেন, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়েটা কিন্তু আজও ভুলিনি আমি। বিয়ে কিন্তু দিতেই হবে। ভাবির ছেলেটা লজ্জা পায়, আমার মেয়ের পুতুল খেলার বয়স। বিয়ের কথা শুনে পুতুল খেলাই ভেবেছে, ভীষণ খুশি হয়েছে। খাবার ছেড়ে এগিয়েছে ভাবির ছেলের কাছে দাঁড়িয়ে বলে, বিয়ে করবে আমায়? আমার কিন্তু 4টা মেয়ে আর 3টে ছেলেও আছে। আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়েকেও বিয়ে করতে হবে। রাতে ওরা আমার সঙ্গে থাকে, ভয় পায়। তুমিও আমার সঙ্গে থেকো, ভয় পাবে না আর। কাল আমায় একটা বারবি ডল গিফট করে দিও, তাহলে বিয়ে করব তোমায়। তা কটা ছেলে মেয়ে আছে তোমার? মেয়ের কথা শুনে আমরা সবাই অট্টহাসি। ভাবির ছেলে আমার মেয়ের গাল টিপে দিয়ে বলে, আগে পড়াশোনা শেষ করে অনেক বড় হও। আমিও অনেক ছোট। মা ও আন্টি মজা করছে আমাদের নিয়ে। বিয়ে টিয়ে কিছু না, তুমি মন দিয়ে পড়বে, তাহলে তোমায় আমি সুন্দর দেখে বারবি ডল গিফট করব। মেয়ে এবারও খুশি, আমার কাছে এসে খেতে বসেছে। সকলে মিলে আনন্দ করি আমরা। এই তো সেই সুখ যা আমি চেয়েছি এতকাল। নিজেকে বড্ড সুখী মনে হচ্ছে। আর কোনো দুঃখ নেই আমার, সব পেয়েছি আমি। আমি তন্নি, আমার জীবনকে নতুন করে সাজিয়েছি। শত বাধা বিপত্তি পার করে আমি পেরেছি আমার কথা রাখতে। আজ আমি মুক্ত, স্বাধীন, সুখী। আমার সব আছে, সুন্দর একটা পরিবার আছে, সম্মান আছে, ভালোবাসা আছে। আর কিছু প্রয়োজন নেই এই জীবনে। ছোট্ট এই জীবনে যা পেয়েছি তাতেই খুশি। জীবন নেই আর কোনো আফসোস নেই আমার। সন্তুষ্ট আমি আমার নিজের প্রতি। এভাবেই হতে থাক সব। কিন্তু মনে একটা সংশয়, এভাবেই কি চলা যায়? খুঁটিহীন ঘর কি টিকে থাকে একাকিত্বের এই জীবনে? কি কিছু পাওনা নেই আমার?